এটা দেখো কোথায় চলে এসেছি। এই ধূসর পাহাড় সামনে, আর এখানে এরকম গ্লেসিয়ার নামছে, অসাধারণ। আর এই আমাদের পঞ্চম সাথী, তা এখন অবধি দারুণ পারফরমেন্স দিয়েছে। ও, আর কত ছবি তুলবো। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আর আমি তোমাদেরকে সরাসরি বলছি না, দেখাচ্ছি। দেখো দূরের পাহাড়টায় কি সুন্দর সূর্যের আলো পড়েছে। ওইটা দিয়েই আজকে সকাল আমরা শুরু করেছি। উপরটা মেঘ, উপরে মেঘলা, আর সামনে এটায় দারুণ একটা দৃশ্য। তো চলো আবার একবার গুড মর্নিং বলি। এবার আমাদের রুম থেকেই কেমন দেখলে সকালে এটা দেখালাম। আর এখনও সকাল, যদিও 5 মিনিট আগের দৃশ্য ওটা। আমার পেছনে এখন এত আলোয় বুঝতে পারবে না, ঠিক পেছনটাতে, ঠিক ওইখানটাতেই ওই পাহাড়টা আছে। আর আমাদের রুমের ভিউতে, এটা তো রুম, এই সামনে জানলাটা, এই হচ্ছে আমাদের বিছানাটা, এখান থেকে সরাসরি এটা দৃশ্যমান। তো কত নিল এই রুমটা সেটা বলছি। আর আজকে এখন সকাল 6:05 বাজে, আমরা বুঝতেই পারছো একদম রেডি হয়ে বসে আছি বা দাঁড়িয়েছি বেরোবো বলে। আজকের প্ল্যান কিন্তু বিশাল বড়, মানে বেশ টাফ রুট, লম্বা রুট, অনেকগুলো জায়গায় যাব। এক লাফে 6000 ফুট ওপরে উঠবো, তো সবই জানতে পারবে আস্তে আস্তে। তো চলো, এখন আর ঘরের মধ্যে বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এখনই বেরোবো। 6টার সময় ব্রেকফাস্ট তো ডেফিনেটলি করবো না আমরা এখন। ব্রেকফাস্ট এখানে আমরা প্যাক করে দিতে বলেছি, আলু পরোটাই। তো সেই প্যাকিং ওটা করে দিক, এরপর একটু জল ভরবো, জুতো পরবো, আর বেরিয়ে পড়বো। তো বেরোনো এখন থেকে ধরে নাও আর 15 থেকে 20 মিনিট দূরে আছে। তো চলো, আর ঘরের মধ্যে তোমাদের কী দেখাবো, কারণ রুম টু তোমরা আমাদের আগের প্রথম ব্লগটায় ওটাতেই দেখেছো, না দেখে থাকলে এই দেখো এখানে আসছে, একবার দেখে নাও। আর চলো এবার একবারে বেরোই, তারপরে আজকের প্ল্যানটা বলছি। আরে বেরিয়ে দেখলাম যে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আকাশটা, আর আমাদের প্রস্তুতিও বেশ তুঙ্গে। সকাল 7টা বাজে, এখন হালকা রোদ উঠেছে, আর আমরা এখন বেরোবার জন্য একদম রেডি। তো দেখতে পাচ্ছ অলরেডি ডিকি ইজ প্যাকড, আর গাড়ির ভেতরটাও অনেক লাগে আছে। দাঁড়াও দেখাই। আমাদের সফরের পঞ্চম সাথী, অর্থাৎ এই গাড়ি, ওকে সম্পূর্ণ লোড করে লেকে আপাতত বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো লেকে বিদায় জানালাম কারণ আমাদের যে পরিকল্পনা, এই যাত্রায় আমরা লেতে ফিরছি না। আর আজকে যাচ্ছি তো অবশ্যই এখন মাইটি খারদুংলা দেখতে, তারপর ওখান থেকে অনেকটা জার্নি করার আছে, পুরোটাই তোমরা জানতে পারবে। তো চল এগোই আমরা আস্তে আস্তে এই সুন্দর সকালের মিঠে রোদ মেখে। তো সকাল 7:30 বাজে, আর আমরা খারদুংলা রোডের এরকম একটা ভিউ পয়েন্ট বলতে পারো বা সেরকম জায়গায় দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? এখানে একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো, কারণ অলরেডি 7:30 বাজে এখন। আমরা চাইছি না যে খারদুংলায় অনেকটা জ্যাম হয়ে যাক, তার আগেই পৌঁছে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে আমার পেছনের এই যে রাস্তাটা, এটা কিন্তু খারদুংলা রোড। এখান থেকে 34 কিলোমিটার দূরে দ্য মাইটি খারদুংলা পাস, যেটা 17,500 ফিট উপরে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। তো এটাই হচ্ছে আমাদের প্রায় 6,000 ফিটের জাম্প বলতে পারো। 11,500 ফিটের লে থেকে চলে যাবো হচ্ছে 17,500 খারদুংলায়। তো এই খারদুংলা যাওয়ার রাস্তা সকাল 7:30টার সময় বলতে পারো একদমই খালি। আর আমরা এখন 6,000 ফিটের টার্গেট নিয়ে এসেছি আজকে, তার মধ্যে হয়তো 300-350 ফিট উপরে এসেছি। দেখো কোনো সোয়েটারও পরে নেই, ওই জন্য রোদ আছে, ঠান্ডা খুব একটা লাগছে না, রাস্তাটা বেশ খালি। কিন্তু আমার পেছনে যদি দেখতে পাও, ওখানটা যে মেঘ জমেছে উপরগুলো, পাহাড়ের মাথাগুলোয়, সেটা কিন্তু আমাদের জন্য ভালো সংকেত নয়। আশা করছি খারদুংলার আবহাওয়া বেশ খারাপ হবে, কারণ হচ্ছে আমাদের পাহাড়ের মাথায় ওই যে বরফগুলো, ওই যে মেঘগুলো জমে আছে, ওগুলো কিন্তু ওখানে বৃষ্টি করবে। অক্সিজেনের অভাব আছে, বেশি কথা বললে অসুবিধা হচ্ছে বটে। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আস্তে আস্তে এগোই। চা খাওয়া হয়ে গেছে, একবারে গিয়ে জানাচ্ছি তোমাদের। আর রাস্তা কেমন হবে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে।
খারদুংলার পথে যত এগোতে থাকলাম, খারদুংলা কিন্তু বোঝালো কেন সে মাইটি। বেশ কঠিন রাস্তা, বেশ ধুলো ভরা রাস্তা, বড় বড় পাথর, ছোটো ছোটো গর্ত, অনেক বাঁক, অনেক ওপরে চলে যাওয়া, সব একসাথে। এই রাস্তাটা কিন্তু বেশ বেশ তোমার পরীক্ষা নেবে। আর খারদুংলা বলতে গেলে ওপরে বসে পরীক্ষায় নিচ্ছে তোমার। তবে রাস্তার কাজ হচ্ছে এমনটা তো দেখা যাচ্ছে। আর যত উপরে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো কেমন মেঘ ঘিরে ধরছে, কেমন চারদিকটা আস্তে আস্তে ধোঁয়াটে হয়ে যাচ্ছে। চলো আর একটু উপরে যাই, তারপর কথা বলছি। খারদুংলা যাওয়ার রাস্তায় এই সাউথ পুলু পেরিয়ে, সাউথ পুলু হচ্ছে 15,300 ফুট, সেটা পেরিয়ে আফিল রাস্তায় আমরা অদ্ভুত দৃশ্য থেকে দাঁড়িয়ে গেছি। ওয়েদার কিন্তু মোটেও ভালো নয়। ওয়েদার যদি দেখো, ওয়েদার কিন্তু যথেষ্ট বাজের দিকে। আর আমি আর জয় এখানে নেমেছি ছবি তুলতে মারমতের কার ছবি তুলতে হিমালয়ান মারমথের। আর আমাদের পরিকল্পনা একেবারে সাকসেসফুল। মারমতের দারুণ শট পেয়েছি, একদম আমি এখনো দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার ভাবে দাঁড়ানো শট। আর এখনো একটা গভীর দেখতে পাচ্ছি, একটা ডিপ কালার, ওটা কিন্তু হালকা নয়। আমরা যেগুলো দেখছি হালকা রং, আরে ডিপ কালার বসে আছে না। দারুণ শট পেয়েছি আমরা। তো যে উদ্দেশ্যে নামা এই ঠান্ডার মধ্যে কম অক্সিজেনে এখান থেকে, সেই উদ্দেশ্য কিন্তু একদম সফল। আর মনে হচ্ছে না বেশি সময় এখানে কাটানো উচিত হবে, কারণ অক্সিজেনের ডেন্সিটি কম। এটা 15,300 থেকে আরেকটু উপরে, হয়তো 15,350 বা 15,400 ফুট। আর মারমার দৌড়াচ্ছে দেখতে পাচ্ছিস, ওই দেখ কতগুলো দেখতে পাচ্ছিস দৌড়চ্ছে আমার আঙুলের সোজাসুজি। এই এলাকাটায় অনেকগুলো হিমালয়ান মারমার দেখতে পাচ্ছি আমরা। আর পুরোটাই একটা অসাধারণ অসাধারণ সিনে, মানে কীভাবে ওরা দৌড়চ্ছে, কী দারুণ পোজ, মানে কী দারুণ জায়গায় দারুণভাবে আছে। তো চলো, অনেক তো হলো, এবার যাই গাড়ির মধ্যে, আর সময় নষ্ট করবো না, এবার আস্তে আস্তে এগোই। খারদুংলার কাছাকাছি এসে বুঝতে পারছো যে গেট আপ পাল্টে গেছে, জ্যাকেট পরতেই হয়েছে। এটা এখনও 7,500 ফিটে উঠিনি। এটা খারদুংলা ওঠার আগে একটা চেকপোস্ট। এখানে তুমি বেসিক অ্যামিনিটিস পাবে, খাবার দাবার, ছোটোখাটো ক্যাফে, ওয়াশরুম। আর অবশ্যই এখানে গাড়িতে আসো, বাইকে আসো, হেঁটে আসো, দৌড়ে আসো, এন্ট্রি করে যেতে হবে। কারণ হচ্ছে যে এরপরে আরেকটা 90 আগে চেকপোস্ট থাকে। আর এই চেকপোস্টটা লাদাখ পুলিশের, এখানে এন্ট্রি করাটা জরুরি। তার কারণটা হচ্ছে যদি কিছু হয়ে যায়, खुदा ना खास्ता अगर कुछ हो जाए তো দে উইল ট্র্যাক ইট, দে উইল ট্র্যাক ইউর প্রেজেন্স। ওরা দেখবে যে কে গেছে, কে আসছে, কখন গেছে, কোন গাড়ি, কতজন, কোথাকার বাসিন্দা, সব কিছু। তো এই সব কিছুর জন্য এখানে যদি কেউ নাও আটকায়, কেউ যদি নাও দাঁড় করায়, তাহলে তোমাদের, যদি তোমরা আসো, তোমাদের ইনশিওর করতে হবে তোমরা এই চেকপোস্টটায় যেন অবশ্যই এন্ট্রি করাও, নাহলে কিন্তু ভালো জিনিস হবে না। চলো তাহলে আর বেশি কথা বলছি না। এখানে অলরেডি ওয়েদার খারাপ হচ্ছে, অলরেডি তুমি দেখতে পাচ্ছ আমার আশেপাশে পুরো মেঘ জমে যাচ্ছে। খারদুংলার ওয়েদার কিন্তু যথেষ্ট খারাপের দিকে এগোচ্ছে। আমরা এখানে একটু দাঁড়ালাম, 5 মিনিটের ব্রেক, আর তারপরে আবার খারদুংলার দিকে রওনা দেবো। রাস্তা খারদুংলার কিন্তু একদমই ভালো না। রাস্তা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা রাস্তা গোটা রাস্তা কিন্তু এরকমই। এটা ধরো আমরা লে থেকে এখন অবধি এসেছি কম বেশি 18, কম বেশি ধরো 22-23 কিলোমিটার এসেছি। লে থেকে খারদুংলা 38 কিলোমিটার, আমরা এসেছি 24 কিলোমিটার মতো। 24 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের খারাপ রাস্তা বলতে পারো 18 কিলোমিটার, 19 কিলোমিটার। একটু ভালো রাস্তা পাবে, কিন্তু বাকি কিন্তু ধুলো ভরা রাস্তা, স্পিড 10 থেকে 12 কিলোমিটার হবে। চলো আর সময় নষ্ট করছি না, কম অক্সিজেনের মধ্যে আমরা এবার আস্তে আস্তে ওই গাড়িতে বসছি। হ্যাঁ, আমরা যত উপরে যাচ্ছি ততই দেখছি রাস্তা কম আর মেঘ বেশি। তবে এখানে মেঘেদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ওরা তো ওদের জায়গায় ছিল, সমুদ্র থেকে অন্তত 17,000 ফুট ওপরে। আমরাই বরঞ্চ বেশি পাকামো করে ওদের কাছাকাছি চলে এসেছি। তো চলো এবার এগোই। দ্য মাইটি খারদুংলা পাস, তার পাশে এরকম যে জমে আছে বরফ,
দেখতে পাচ্ছ? ভুল বলেছিলাম, 17,500 না, 17,982 ফিট, মানে প্রায় 18,000 ফুট ওপরে আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে। এবার এখানে যা হচ্ছে সেটা বলা যায় না, দেখতে হবে খালি। দাঁড়াও যাই ওদিকে। এখানে খারদুংলা পাশে দুটো বোর্ড লাগানো আছে, একটা ওইদিকে যার সামনে আমরা স্টিল ফটোগুলো তুললাম, সেকেন্ড ওয়ান ইজ ইন ফ্রন্ট অফ আস, যেখানে আমরা এখন যাচ্ছি। চলো ওখানে যাই, তারপর কথা বলছি। 17,982 ফিট, আর এখান থেকে দ্য ফার্স্ট ভিউ অফ দি কারাকোরাম রেঞ্জ। এইখানে জিনিস দেখা যাচ্ছে, চলো একবার দেখি। একটা হিমবাহ নামছে এখান থেকে, আর এই সামনে হিমালয়ের কারাকোরাম রেঞ্জ আমাদের সামনে। বরফের দর্শন পাওয়া যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো চিলিং হাওয়া। এখানটা যদি তোমরা দেখতে পাও, ফিল করতে পারো কত হাওয়া দিচ্ছে, এগুলোকে দেখো একবার, বুঝতে পারবে। অসাধারণ জায়গা, অসাধারণ। অলরেডি আমরা 10 মিনিট কাটিয়ে ফেলেছি, এখন অবধি অক্সিজেনের সমস্যা হয়নি। দেখি বাকিটা কী হয়। এটা দেখো কোথায় চলে এসেছি, এই ধূসর পাহাড় সামনে, আর এখানে এরকম গ্লেসিয়ার নামছে, অসাধারণ। আর এই আমাদের পঞ্চম সাথী, তা এখন অবধি দারুণ পারফরমেন্স দিয়েছে। ও, আর কত ছবি তুলবো ততই কম মনে হচ্ছে। ঠান্ডা দারুণ লাগছে, দারুণ উপভোগ করছি। এই ধোঁয়া ওয়েদার, মনে হচ্ছে এখানে থাকলে বরফপাত দেখতে পাবো, কিন্তু খারদুংলার মতো এরকম প্রায় 18,000 ফিট, 17,982 ফিট, এতটা উপরে বেশিক্ষণ থাকা দরকার নেই, উচিত না, অক্সিজেন অভাব হবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই, কারণ সামনের রাস্তা আমরা খারাপই পাবো। তাহলে 17,982 ফিট খারদুংলার উপরে উঠে কেমন লাগছে? আর হাওয়াটা কেমন? হাওয়াটা খুব গরম না? প্রচন্ড গরম, ঠোঁট নাড়াতে পারছি না। চিলিং ওয়েদারে পুরো বরফ পড়ার উপযোগী ওয়েদার, বরফ হয়তো পড়ছেও হালকা 2-4 ফোঁটা। আর আমরা ইতিমধ্যেই প্রায় 20 মিনিট কাটিয়ে ফেলেছি মাইটি খারদুংলায়। মাইটি কেন? মাইটি হচ্ছে যে সাউথ পুলু, তার আগে যে 24 কিলোমিটার বললাম তার মধ্যে 18 কিলোমিটার স্কিল টেস্ট করবে। সাউথ পুলুর পরে যে 12-13 কিলোমিটার আছে ওটা ভালো রাস্তা, তোমার রিওয়ার্ড, তুমি অতখানি রাস্তা খারাপ চালিয়ে এসছো বলে। খারদুংলার আগের আবার 3-4 কিলোমিটার রাস্তা একটু খারাপ। তো লে থেকে 38 কিলোমিটার রাস্তা এমনি 1 ঘন্টা লাগে না, বুঝতে পারছো? হাঁপিয়ে গেছি, আর গেট আপ পাল্টে যাচ্ছে, বুঝতে পারছো? আর খারদুংলার ওয়েদার পুরো ধোঁয়া। এই যে কারাকোরাম রেঞ্জের ভিউটা অসাধারণ। আমি একটা ছবি তুলবো এখানে, এই ছবিটা আমি দেখাবো তোমাদেরকে। আমি ছবিটা তুলে পাচ্ছি না, যদি ব্লগে ভিডিও করি এই পেছনটা পুরোটা আসছে না। একটা ছবি তুলি, দাঁড়াও। খারদুংলা পাশে প্রায় 40 মিনিট কাটার পরে আমরা এবার আস্তে আস্তে নামতে থাকলাম আমাদের পরের গন্তব্যের দিকে। যদিও আমরা 40-45 মিনিট প্রায় থাকলাম এখানে, এতটা উঁচু জায়গায়, এটা কিন্তু একদমই রেকমেন্ডেড নয়। তোমরা প্লিজ থেকো না, কারণ অক্সিজেনের অভাব কিন্তু হয়, অনেকটা কষ্ট হতে পারে। বয়স্ক কেউ যদি আসে তাদের সমস্যা হতে পারে, কারণ যদি শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা জাতীয় কিছু থাকে, তাদের কিন্তু সমস্যা হতে পারে। এগুলো মাথায় রেখো প্লিজ। আর জায়গাটা তো এমনই যে তোমার ছেড়ে আসতে ইচ্ছে করবে না, মানছি, কিন্তু কিছু ক্ষেত্রে তো শরীরকে প্রাধান্য দিতে হয় মনের থেকে, সেইভাবে নেমে আসা। যাই হোক, আমাদের এখন গন্তব্য হচ্ছে পয়েন্টটা নুব্রা ভ্যালি। তা আমাদের প্রাথমিক লক্ষ্য এখান থেকে নুব্রার দিকেই যাওয়া, এবং যাওয়া কোথায় বলছি খানিক পরে। তো সেটা এখান থেকে ধরে নাও মোটামুটি ওই 70-72 কিলোমিটার দূরে আছে এখন। তো আমরা এখন নর্থ পুলের দিকে এগোচ্ছি, আর রাস্তা খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি যেরকম এরকম জায়গায় হওয়া উচিত। তো চলো এবারে আস্তে আস্তে এগোই, আস্তে আস্তে নিচে নামি খারদুংলা থেকে, তারপর কথা বলছি। তো খারদুংলার
17,982 ফিট থেকে অনেকটা নেমে এসে নর্থ পুলুর আগে। নর্থ পুলু হচ্ছে ধরতে পারো একটা পয়েন্ট, মানে খারদুং, আমি যদি লে থেকে আসি তো খারদুংলার 4 কিলোমিটার আগে সাউথ পুলু পড়বে। আর নুব্রার দিকে যাচ্ছি এবার। আমাদের নেক্সট ডেস্টিনেশন নুব্রা ভ্যালি, সিয়াচেন বেস ক্যাম্প বলছি। আর তার বলবে ওইখানটা পড়বে নর্থ পুলু। নর্থ পুলু 14,000 14,500 ফিট, মোটামুটি 15,000 ফিট। সেখানে কাছাকাছি আছে। এখানটা দাঁড়ালাম কারণ এখানটা আমরা একটু ব্রেকফাস্ট করলাম। সকাল থেকে তো ব্রেকফাস্ট করে আসিনি, ব্রেকফাস্টটা প্যাক করা ছিল এটাকে হোটেল থেকে, আলু পরোটা আর ডিম সেদ্ধ। চলো ব্রেকফাস্ট ডান, একটু রেস্ট, রিসেট ডান, এবার জার্নি স্টার্ট। চলো খারদুংলা থেকে নেমে এই জায়গাটা লাদাখের একটা বৈশিষ্ট্য সত্যি দেখাচ্ছে। দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেদিকের পাহাড়টার রঙ একবার দেখো কিরকম ধূসর, আর ঠিক উল্টো দিকের পাহাড়টার রঙ একবার দেখো কিরকম সবুজ সবুজ। লাদাখের কিন্তু এরকম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম নর্থ পুলুতে। সেখানেই নামনা জানা নদী বা স্রোত, চলো যে থামতে হবে না, এগিয়ে যেতে হবে ওর সাথেই। সেই বুঝেই আমরা এগিয়ে চললাম আবার আমাদের গন্তব্য নুব্রার দিকে। খারদুংলার গন্ডি পেরিয়ে যতই এগোতে থাকলাম নুব্রার দিকে, রাস্তার চরিত্র কিন্তু আস্তে আস্তে বদলে থাকলো। রাস্তার মধ্যে ইতিহাদি চোখে পড়লো আমাদের বর্ডার অর্গানাইজেশনের ভাইদের, যারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই রাস্তাগুলোকে একদম সুন্দর পরিপাটি করে তোলার জন্য। আর যেরকম বললাম, নুব্রা এখান থেকে মোটামুটি এখনও 65-70 কিলোমিটার দূরে আছে। আর নুব্রা ভ্যালি সম্বন্ধে যারা জানো না তাদের বলে রাখি, নুব্রা একটা নদীর নাম, তো তার দুদিকের অববাহিকাটাই হচ্ছে নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি বিখ্যাত বিভিন্ন কারণে, বিশেষ করে ডিস্কিট হুন্ডারের ওখানে তার মনেস্ট্রি, স্যান্ড ডিউনস, আর তাছাড়া তার অন্যদিকে বেশ কিছু ছোটো ছোটো গ্রাম, যেগুলো প্রত্যেকটা জায়গায় দেখার মতো। আর আমি তো বরাবরই বলে আসছি এই সিরিজের শুরু থেকে যে লাদাখের এমন কোনো জায়গা নেই যেটা দেখার মতো নয়। সব জায়গায় তুমি দেখতে পারো, সব জায়গায় টুরিস্ট স্পট। তো আমরা আপাতত লক্ষ্য নিয়েছি সেই টি পয়েন্ট বলে একটা জায়গায় যাওয়ার, যেখানে শিয়ক নদী আর নুব্রা নদী একসাথে মিলে যায় এবং পরবর্তীকালে তারা শিয়ক নামে নিচে নেমে আসে। তো চলো এবার ওদিকে এগোই, তারপর গিয়ে কথা বলছি। ক্লিক পাস টু কন্যাকুমারী, ভারত ইজ ওয়ান। আর এটা কোথায় এসে সবথেকে বেশি মনে হয়, এটা মনে হয় এই জায়গাটায় এসে। তাহলে খারদুংলা পাস তো দেখলে, তারপর আমরা এসেছি আমাদের যাত্রাপথে, এটা হচ্ছে সিয়াচেনের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। কতখানি যেতে পারবো জানি না, খানিকটা যেতে পারবো হয়তো। তো সেদিকে উদ্দেশ্যে এগোনো। সিয়াচেন বেস ক্যাম্প যেতে যাওয়া যায় তার থেকে মোটামুটি 80 কিলোমিটার আগে সুমুর বলে একটা গ্রাম পড়ে। সুমুর থেকে ঠিক পেরিয়ে আমরা দাঁড়িয়েছি এরকম একটা জায়গায়। এইখান দিয়ে আমাদের পাশ দিয়ে, যদি আমার পিছনে, এখান দিয়ে নুব্রা বয়ে যাচ্ছে, নুব্রা নদী। আর এই পুরো জায়গাটাই নুব্রা ভ্যালির একটা অংশ। তো আশপাশে পরিবেশটা বেশ মেঘলা, আকাশের দিকে দেখানো যায়, বৃষ্টিও পড়ছে ফোটাফোটা। তো জানি না সিয়াচেন গ্লেসিয়ারে কতখানি যেতে পারবো, আর বেস ক্যাম্পে গিয়ে কতখানি ভালো ওয়েদার পাবো, তাও চেষ্টা করতেই হবে যাওয়ার জন্য। এখন বাজে দুপুর 12:30। আমরা মোটামুটি সকাল 7টা নাগাদ বেরিয়েছি, 8:30টার দিকে খারদুংলায় ছিলাম, আরও 4 ঘন্টা পার করলাম, তারপরে এখানে এসেছি 12:30টায়। এখান থেকে আরও 80 কিলোমিটার মতো জার্নি সিয়াচেন বেস ক্যাম্প, যেতে যেতে মোটামুটি লাগবে 2 ঘন্টা মতো, অর্থাৎ 2:30 বা 3:30 সময় আমরা পৌঁছাবো। তারপর আমাদের প্ল্যান হচ্ছে, আরও বড়ো প্ল্যানটা হচ্ছে আমাদের আবার এই রাস্তা দিয়েই আমরা ব্যাক করবো। ব্যাক করে এখানে একটা টি মোড় আছে, সেই টি মোড়টা অবধি যাবো। আর সেখান থেকে আমরা নুব্রা ভ্যালির ওই পাশটায় যাবো, মানে আমার পেছনে যে নুব্রা ভ্যালি যাচ্ছে তার ওই পারে, ওই পাশটায় অনেকই আছে। ওখানে হুন্ডার, ডিস্কিট, টুকটুক বলে 3টে গ্রাম আছে। টুকটুকটা অনেক দূরে, আমরা যাবো না অতখানি। আমরা হুন্ডার বা ডিস্কিট দেখি কোথায় থাকতে পারি, কতখানি পৌঁছতে পারি। কারণ 3টের সময় ধরো সিয়াচেন যদি পৌঁছোই, তারপর ওখান থেকে আবার যাবো আমরা ফেরত ওখানে, সেটা আরও 1-1.5 ঘন্টা। মোটামুটি সন্ধ্যে 6টা-7টা এরকম বাজবেই আমাদের হুন্ডার বা ডিস্কিটে পৌঁছতে। ডিস্কিটটা আগে পড়ে, তারপরে হুন্ডার। তো দেখি হুন্ডার অব্দি যেতে পারলে স্যান্ড ডিউনস আছে ওখানে, সেটা তোমাদের দেখাবো। আমরাও স্যান্ড ডিউনসে একটু ক্যামেল রাইড করতে পারি সন্ধ্যে 6টার পর থেকে হয় ওটা। আর না পৌঁছতে পারলে ডিস্কিট, তাও না করতে পারলে সুমুর। দেখা যাক কী হয়, কোনো প্ল্যান নেই, দেখা যাক কোথাও যেতে পারি।
চলো এই জায়গাটাকে একটু এনজয় করো, আর আমরাও এগোতে থাকি সিয়াচেনের পথে। আমরা এখন সিয়াচেনের কাছাকাছি, আর 20 কিলোমিটার মতো দূরে। আর এই হচ্ছে সেই জায়গার নাম, বুঝতে পারছো না হয়তো, লেখা আছে দ্য ওয়ার্সি ক্যাম্প নর্দার্ন লাস্ট ভিলেজ। দেখা যাচ্ছে এইটা হচ্ছে সেই দ্য ওয়ার্সি ক্যাম্প নর্দার্ন লাস্ট ভিলেজ। দৃশ্য হচ্ছে এরকম, নুবরা নদী বয়ে যাচ্ছে দূর থেকে, আর আমরা ধীরে ধীরে বৃষ্টি এখানে দাঁড়িয়েছি। তো সিয়াচেন আসার পথে চারটি গ্রাম পড়ে, সুমুরের পর পরে প্রামাণিক, তারপর সাসোমা, লাস্ট ভিলেজ এইদিকে রাস্তা, সেই ভিলেজের মুখে আমরা দাঁড়িয়েছি। আর আমার পেছনটা দেখো, ওই যে স্মোকের মাউন্টেন দেখা যাচ্ছে, এখানে একটু আগে ঝমাঝম বৃষ্টি হয়ে গেছে আমাদের রাস্তায় যেখানে ছিলাম, তো সেই কারণে ওয়েদারটা একটু মনে হচ্ছে পরিষ্কার পাবো। তো চলো আর এই বৃষ্টিতে ভিজবো না, আর একটু সিয়াচেনের কাছাকাছি যাই, আরেকটু কাছাকাছি যাই। কটা বাজে এখন 2 আমরা আমাদের থেকে ছেড়েছিলাম, সেখান থেকে এখন মোটামুটি খারদুংলা ধরো 40 কিলোমিটার, আর তারপরে আরও 120 কিলোমিটার, মানে 160 কিলোমিটার মতো এসছে। চলো এখানে থেকে এবার এগোই। আমরা দাঁড়িয়েছিলাম এই ওয়েলকাম টু সিয়াচেন ক্যাম্প লেখা দরজাটার ঠিক সামনেই। এখান থেকে বেরাম বললাম আরও 20 কিলোমিটার মতো বাকি সিয়াচেনের বেস ক্যাম্পটা। এখানে বিশেষ ঠান্ডা নেই, কারণ এটা 11-11.5 ফুট উচ্চতায় আছে, যেটা লের সমান মোটামুটি। কিন্তু দেখো 4.5 ফুটের উপরে ছিলাম না, দেখেছো নিশ্চয়ই। তো ওখান থেকে এবার আমরা চললাম এগিয়ে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। সিয়াচেন হিমবাহের দিকে বলতে পারো, কিন্তু সিয়াচেন হিমবাহ অব্দি যাওয়ার তো অনুমতি নেই, বেস ক্যাম্প অব্দি যাওয়ার আছে। তো চলো আমরা এগোই আস্তে আস্তে। সিয়াচেন বেস ক্যাম্পে এসেই এই বাবা মন্দিরে ঢুকে পড়লাম, কারণ এটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটা জায়গা, যেটা বলতে পারো সর্বধর্ম সমন্বয় ঘটেছে যেখানে আর কি। এই মন্দিরটা মূলত এটা রক্ষণাবেক্ষণ করে এখানকার সেনারাই। আর বেস ক্যাম্পে ঢোকার মুখে একটা চেকপোস্ট ছিল বটে, যেখানে একদম লোকাল লোকরা ছিল, সেখানে আমরা চেকপোস্টের নাম ধাম লেখালাম। তারপর ওখান থেকে অনুমতি নিয়ে আমরা আরও সামনে এগিয়ে এলাম। আর এর ভেতরটা দেখো, এইটা হচ্ছে এনার নামেই ওপি বাবা মন্দির এটা বলে। এখানে সর্বধর্ম সমন্বয় হয়, যেরকম বললাম। এইখানে বিভিন্ন দিকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধর্মের, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, শিখ, বৌদ্ধ, জৈন, সবারই কিছু না কিছু স্থাপত্য, কিছু না কিছু মূর্তি এখানে আছে, এবং কাউকেই অসম্মান করা হয় না। প্রত্যেকে সমভাবে পূজিত হন প্রতিটা দিন, প্রতিটা সময়। আর অদ্ভুত এক শান্তির জায়গা এটা। কি সুন্দর করে দেখো, পরিপাটি করে সাজানো একটা ছোট্ট, অথচ কত বড় একটা জায়গা। মানে কতটা বড় মন দেখা যায়, কতটা ধৈর্য, কতটা শৌর্য বলতে গেলে এখানেই দেখা যায়। আর এইখানে এটা আমরা দেখবে গ্যাংটকও গেলেও পাই, ওখানেও সেই রাথুলার ওখানে আছে বাবা মন্দির। এইখানেও ঠিক একই রকমভাবে দেখো, ওনার ভেতরে এই দেখো যেটা বলছিলাম যে এটার ভেতরে প্রত্যেকটা জায়গায় দেবদেবীদের মূর্তি, শুধু হিন্দু ধর্মের না, বৌদ্ধ ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, মুসলিমদের আছে, সবার আছে। মানে এখানে কোনো বিভাদ বিবেচন নেই। আর এই যে মূল যে মূর্তিটা আছে, এটা কিন্তু ভারত মাতার। এইখানে মূল পুজো কিন্তু ওনারই হয়। আর অবশ্যই এরকম জায়গায় দাঁড়িয়ে যদি ভারত মাতার পুজো না করি, তাহলে আর কার পুজো করবো বলো। আর ওইখানে ভেতরে এরকম একটা সুন্দর ছোট্ট ঘরও করা আছে, যেখানে ওনার ব্যবহার করা পোশাক, ওনার বিছানা পরিপাটি করে সাজানো জায়গা, বিভিন্ন সরঞ্জাম, কম্বল, যাবতীয় কিছু এই ঘরটার মধ্যে কিন্তু আছে, খুব সুন্দর করে গোছানো। আর এখানকার সেনাদের সাথে কথা বলে যা বুঝলাম, এখানের কনসেপ্টটা কিন্তু ওটাই যে উনি রক্ষা করছেন সকলকে। আর বাবা মন্দির থেকে বেরিয়েই দর্শন পেলাম সেই বহির্ঘর, যার নাম সিয়াচেন হিমবাহ। দেখতে পাচ্ছ দূরে ওই সাদা সাদা জায়গাটা, ওই যে বরফ দেখতে পাচ্ছ সামনে, ওটাই কিন্তু সিয়াচেন, ওটাই সিয়াচেনের সেই হিমবাহ যাকে নিয়ে এত আলোচনা।
এখান থেকে ডান দিকে আছে আকসাই চীন, আর বাঁ দিকটা খুব সম্ভবত পাকিস্তানের দিক। যেখানে দাঁড়িয়ে আছি এর থেকে আগে যাওয়ার আর কোনো অনুমতি নেই, তাই এখান থেকে যেটুকু দর্শন পাওয়া যায় সেখানে দেখতে হবে। আর দেখতে হবে এই নুব্রা নদীকে, যে সিয়াচেন থেকে তৈরি হয়ে তার বরফের টুকরো, পাথর সব কিছু সমেত বয়ে নিয়ে আসছে আমাদের কাছে। তোমরা ততক্ষণ আমাদের তোলা কিছু ছবি দেখে নাও এই এলাকারই। গ্লেসিয়ার দেখার পর এটা হচ্ছে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল, যা দেখলে এটাও সিয়াচেনের মধ্যেই পড়ে, সিয়াচেন বেস ক্যাম্পেই এটা। তো এই 11,500 ফুট এটার উচ্চতা, এমন কিছু না, ভাবতেই পারো খারদুংলা 18,500, 18,000 প্রায়, আর সিয়াচেন বেস ক্যাম্প 11,500। কিন্তু ভুললে চলবে না, এটা কিন্তু সিয়াচেন বেস ক্যাম্প। এখানে ট্রেনিং চলে মূলত, এখানে মূলত অ্যাকোমোডাইজ করার কাজ চলে আর্মিদের। সিয়াচেন হচ্ছে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। আর যে ব্যাটল ফিল্ডটা আছে তার হাইট, না ওটা দেখাতে বলছি, যে ব্যাটল ফিল্ডটা আছে তার হাইট কিন্তু এরকম আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। ব্যাটল ফিল্ডের হাইট কিন্তু 21,500 ফুট। তো এই 11,500 ফুট থেকে 21,500 ফুট অবধি আমাদের ইন্ডিয়ান আর্মির সোলজাররা পায়ে হেঁটে ট্রাভেল করে। ওনারা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে এই পুরো ট্রেনিংটা সেরে ওখানে 6 মাস কাটায়। -20 ডিগ্রি, -25 ডিগ্রি, কখনো কখনো -30-40 ডিগ্রি সেন্টিগ্রেডও, এক হাঁটু বরফের মধ্যে বিভিন্ন রিস্ক সমেত ওরা কাটায়। আর এই যে মেমোরিয়ালটা দেখছো, এটা সেই রকমই কোনো এক যুদ্ধেরই স্মারক, যেরকম শিখরে উঠে যাচ্ছে এই ওয়ার মেমোরিয়ালের স্মারকটা, ঠিক তেমনি যেন আমাদের দেশও, আমরা সবাই মিলে আমাদের দেশকেও একদম সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারি। এই প্রতিকূল রাস্তা, তার মধ্যে দিয়ে এখানে আসা সার্থক বলতে পারো সিয়াচেন গ্লেসিয়ার আর এই সর্বোচ্চ একটু যাওয়া ওয়ার মেমোরিয়ালে দেখে। তো চলো, হাঁপিয়ে যাচ্ছি বুঝতে পারছো, এখন অক্সিজেন একটু কম আছে, আর বাকি তোমরা সবই জানো, সবই দেখতে পাচ্ছ। চলো আমরা এগুলো। তো সিয়াচেনের এটা হচ্ছে রেস্টুরেন্ট, সিয়াচেন রেস্টুরেন্ট। এইখানে একটাই রেস্টুরেন্ট মতো আছে, ওখানে একটা সুভেনিয়ার শপও আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ ওই সুভেনিয়ার শপ লেখা আছে, ওটাও আছে। সুভেনিয়ার শপে মোটামুটি টি শার্ট, টুপি এগুলো পাওয়া যায়, আর দাম ঠিকঠাক। টি শার্টগুলো দেখলাম 450-500 টাকার মধ্যে, টুপি 290 টাকা বললো, হুডিগুলো 1,500-2,000 টাকা দাম, সিয়াচেনের লোগো দেওয়া ওইসব। তো এই সিয়াচেনের এই রেস্টুরেন্টে সিয়াচেন ক্যাম্প দেখে আমরা এসেছি এরকম একটা চারদিকে ভিউ নিয়ে, যেটা এখন পাওয়া যাচ্ছিল। এখন বাজে, দাঁড়াও দেখি কটা বাজে, 5:30। এখন বাজে বিকেল 5:30। তো 5:30 সময় মোটামুটি যেরকম আলো রাতে তোমরা দেখছো সেরকমই। তো এখানে আমরা পেলাম হচ্ছে অপশান
ম্যাগি আর মোমো, ম্যাগি আর খাইনি, আমরা খেলাম এক প্লেট ভেজ মোমো। খেতে ভালো, খারাপ বলবো না খেতে, একটা সস দিয়ে দিয়েছিল, স্যুপ দেয়নি, ভালোই খেতে। 12 পিস একটা প্লেটে থাকে, 150 টাকা দাম নিল পার প্লেট। তো সব মিলিয়ে মোটামুটি পেট ভরার জন্য তো ঠিকঠাক স্ট্যান্ডার্ড জায়গা। এবার আজকে যেহেতু 5:30 বেজে গেছে, আমরা এখনও সিয়াচেনে আছি, সিয়াচেন বেস ক্যাম্পে। আজকে আমাদের হুন্ডা ডিস্কিট কাটা হবে না। তার কারণটা হচ্ছে হুন্ডা ডিস্কিট যদি আমরা এখন যেতে যাই তাহলে আমাদের মোটামুটি আরও 4 ঘন্টা মতো সময় লাগে। আর হুন্ডা ডিস্কিটে আমরা কিছু বুকিং করিনি, তো 4 ঘন্টা দিয়ে সময় লাগে। আমরা রাত্রি 9:30টার সময় বা রাত্রি 10টার সময় পৌঁছে ওখানে কিছু হোটেল খুঁজে পাবো না। তো আমাদের প্ল্যানটা হচ্ছে এখন সুমুর যাওয়া। এখানে তোমার সিয়াচেন বেস ক্যাম্পের রাস্তায় পরপর 4টে গ্রাম পড়ে, যেটা বলছিলাম। ওদিক থেকে সিয়াচেন থেকে যদি আসি তাহলে প্রথমে পড়বে হচ্ছে ওয়ার্সির পর পড়বে হচ্ছে সাসোমা, আর তারপর পড়বে হচ্ছে প্রামাণিক, এরকম কি একটা, তারপর লাস্ট পড়বে সুমুর। ওয়ার্সি এখান থেকে 18-19 কিলোমিটার মতো, সাসোমা ধরে নাও তারপরে আরও 15 কিলোমিটার, মানে মোটামুটি 30-35। এরপর প্রামাণিক করে সুমুর হচ্ছে 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার যেতে আমাদের 2-2.5 ঘন্টা তো লাগবেই। লাদাখে মোটামুটি 8টা অবধি আলো থাকে, তো আশা করছি 8টার সময়ই আমরা পৌঁছবো সুমুরে। তো দেখা যাক কী হয়। এবার এখান থেকে বেরোবার প্ল্যান। খাওয়া দাওয়া আমাদের ডান। লাঞ্চ বলতে গেলে আমরা এটাই করলাম, জল খেয়েছি, চা খেয়েছি, মোমো খেয়েছি। এবার চলো যাই। তো আজকে দিনটা কেমন দেখছো বলো? সকালে ওয়ার্ল্ডস থার্ড হাইয়েস্ট মোটরেবল পাস, মানে 3য় উচ্চতম গাড়ি যাওয়া যায় এরকম একটা পাস ঘুরে এসে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বা হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, যেটা 21,000 ফুটে আছে, সেইখানে আমরা এসে গেছি। এই বেস ক্যাম্পটা 12,300 ফিট মতো। আর দেখো এমন অবস্থা হয়ে গেছে, ঠান্ডা কিচ্ছু লাগছে না। পেছনে দেখো সামনে বরফ ঘেরা পাহাড়, ওই দেখো ওদিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা পুরো বরফ আবৃত পাহাড়। এমনকি আমি যদি এদিকেও দেখাই, এদিকটাও কিন্তু ওই বরফ আবৃত পাহাড়, কিন্তু ঠান্ডা এই মুহূর্তে সে অর্থে কিছু লাগছে তো না। তো চলো যাই সুমুর। যেতে একই রাস্তা দিয়ে যাবো, যে রাস্তা দিয়ে সিয়াচেনে এসি তোমরা দেখেছো, সেই রাস্তা দিয়েই সুমুরে যাবো। সে রাস্তা তোমাদের কিছু দেখাচ্ছি না খুব একটা। চলো একবার সুমুরে যাই, দেখি কি হোটেল পাই থাকার মতো, তারপর একবার কথা বলছি। বাই। শেষ যখন কথা বলেছিলাম তোমার সাথে তখন 5:30 বাজে, আর এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় 11টা। তো তোমাদের সাথে কথা বলছি ধরে নাও 5 ঘন্টা পরে, প্রায় 5.5 ঘন্টা পরে। সিয়াচেন বেস ক্যাম্প থেকে তখন 5:30টায় বেরিয়ে আমরা মোটামুটি 8:30 নাগাদ সুমুরে এসেছি, 81 কিলোমিটার ট্রাভেল করে। সুমুরেও একটা স্যান্ড ডিউন্স আছে শুনেছি, তবে খুব একটা ভালো এটা নয়। এসে আমাদের এখানে সুমুরে যেহেতু থাকার কোনো প্ল্যান ছিল না, সেহেতু আমরা কোনো বুকিংও করিনি। অবভিয়াসলি আমাদের প্ল্যান ছিল ডিস্কিট হুন্ডার ওই দিকে চলে যাওয়ার, কিন্তু ডিস্কিট হুন্ডার গেলে আমাদের কিন্তু রাত্রির 9:30-10টা বেজে যেত, সেই জন্য আমরা সে চেষ্টা করিনি। আমরা কি করেছি, আমরা সুমুর অব্দি এসে এখানে একটা নুব্রা নদীর ধারেই একটা রিসর্ট মতো পেয়ে গেছি, তো অন স্পট বুকিং করেছি। তো রিসর্টটা কিন্তু বেশ ভালো, বেশ বড়, প্রায় বলতে পারো প্রায় 4-5 বিঘে জায়গা নিয়ে তৈরি। আর রাত্রিবেলা যেহেতু এসেছি অন্ধকারের মধ্যে, বেশি রিসর্টটা এক্সপ্লোর করতে পারিনি। আমি এখন কথাও বলছি আমাদের রুমের ভেতর থেকে। তো তোমরা এখন এসছোই রুমে, তো রুম ট্যুরটাও একবার নিয়ে নাও। দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই, দেখ আমাদের রুমটা। তো রুম থেকে ঢুকেই একদম একটা কুইন সাইজ বেড, একটু অচলো একটা এরকম, এটাকে কী বলে, এটাকে তুমি কাউচ বলতে পারো বা কিছু বলতে পারো, যেটাকে আমরা ভাগাড় করে রেখেছি। আমাদের ব্যাগটাকে অলরেডি রাখা হয়ে গেছে এখানে। আর বিছানায় ঠিকঠাক জিনিসপত্র আছে, একটা টেবিল আছে পেছনে, এদিকে লাইটিংয়ের ব্যবস্থা আছে। সিলিংটা এরকম, কোনো পাখার ব্যবস্থা নেই যথারীতি, আর অনেকটা বড়। এদিকে একটা তোমার জামা কাপড় ঝোলানোর বা বসার জায়গা আছে। আর এইখানে আছে বাথরুমটা দেখাই, তারাও বাথরুমটাও খুলি, বেশ স্পেসিয়াস। এইখানে মার্বেল টপ করা আছে, ঠিক আছে। এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড আছে। গিজার নেই এখানে, কারণ এখানে কোথাও গিজার থাকে না। এখানে 2টো কল থাকে, বাঁদিকের কলটা থেকে ওরা সোলার হিটারে জল গরম করে, মোটামুটি বাঁদিকের কল খুললে চলে আসে সবসময়। সকাল 6টা থেকে কম বেশি রাত্রি 11টা, রাত্রি 12টা অবধি, সারাদিনই মোটামুটি যতক্ষণ সোলার হিটারে জল গরম থাকে ততক্ষণ পাওয়া যায়। তো এই যে রুমটা দেখলে এতটা বড়, আমাদের এখান থেকে দেখালে এই হচ্ছে পুরো রুমটা, মানে বেশ বড়, বেশি বড়। যদি তোমরা আমাদের ইস্টার্ন ঘাটস সিরিজটা দেখে থাকো, দেখো নি বলছো, দেখে এসো একবার। কোনটা বলছি বলো তো? আরাকু ভ্যালিতে দেখো। আরাকু ভ্যালিতে আমরা একটা
রিসর্টে ছিলাম, হারিথা রিসর্টে। দেখো এই লিঙ্কটা এখানে আসছে আই বাটনে, ওই ভাইজ্যাক টু আরাকুটা দেখো, আর দেখো আরেকটাও আসছে এখানে আরাকু থেকে দারিংবাড়ি, ওটাও দেখে নাও। তো এই দুটো ভিডিও একবার দেখো, বা পুরো ইস্টার্ন ঘাট সিরিজটাই দেখো, দেখবে আরাকুতেও আমরা এরকম একটা রুমেই ছিলাম, মোটামুটি এরকমই বড় একটা সুন্দর রুম, সেটাও আমরা খুব সুন্দর সস্তায় পেয়েছিলাম। এই রুমটাও যেহেতু অন স্পট বুকিং করেছি, আমরা কিন্তু বেশ সস্তায় পেয়েছি। আর ঘটনাচক্রে এত বড় রিসর্টে এখন আমরা বাদ দিয়ে আর একটা ফরেনার ফ্যামিলি আছে যারা সুইজারল্যান্ড আর ফ্রান্স থেকে এসছে আমাদের সাথে আলাপুরো। তো গেস করো কত নিয়েছে এটা? এই রুমটা আমাদের নিয়েছে 1,500 টাকা ওয়ান নাইটের জন্য। তো আমরা প্রথমে শুনেছিলাম 3,500 টাকা, সেখান থেকে কমিয়ে 1,500 টাকা করেছি। তো এটা বিশেষ কিছু করার নেই, বিশেষ কিছু দেখানোর নেই। আর আজকের দিনটা তো বিশাল গেল, বুঝতেই পারছো, কারণ সকালে সেই আমরা লে থেকে শুরু করলাম। তারপর একটা ভুল তথ্য আমি তোমাকে শুরু থেকে দিয়ে যাচ্ছি তোমাদেরকে সকালে, যে খারদুংলা ঠিক যে প্রায় 18,000 ফিট, কিন্তু খারদুংলা থার্ড হাইয়েস্ট মোটরেবল পাস নয়, বিশ্বের 4th হাইয়েস্ট মোটরেবল পাস। আমি সকাল থেকে ভুল বলেছি কথাটা, আমি দুঃখিত তার জন্য। খারদুংলা হচ্ছে 4th উচ্চতম, তবে সিয়াচেন কিন্তু উচ্চতম ব্যাটেলফিল্ড। যেটা আমরা দেখলাম আজকে, যে সিয়াচেন আর তোমার খারদুংলা ওয়ার্ল্ডের 4th হাইয়েস্ট পাস, মোটরেবল পাস। আর ঘটনাচক্রে জানো তো, বিশ্বের প্রথম পাঁচটা উচ্চতম মোটরেবল পাস যেগুলো আছে, প্রত্যেকটাই আমাদের ভারতে আছে। প্রথমটা তো আমরা উমলিংলা, লাদাখেই। দ্বিতীয়টা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে খুব সম্ভবত, ওর নামটা আমি মনে করতে পারছি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে বলো। তৃতীয়টা হচ্ছে লাদাখে মেচিংলা বা মেরি, এরকম কিছু একটা। চতুর্থ হচ্ছে খারদুংলা। পঞ্চম হচ্ছে চাংলা। তো চাংলা পাস সম্ভবত কালকে আমরা দেখবো। যাই হোক, সে কালকের কথা কালকে হবে, কালকের ব্লগে। তবে একটা জিনিস আমাদের তথ্য দিয়ে রাখি, খারদুংলা যদি যেতে হয় লে থেকে, সবসময় আমি বলবো সকাল সকাল বেরোতে, যত সকাল সম্ভব সকাল সকাল বেরোতে। আর কেন বলছি বলো তো, কারণ বিকেল থেকে কি হয়, বিকেল না, মানে তুমি যদি 10টা-11টার সময় বেরো লে থেকে, বা 9টার সময় বেরো, তো তোমার খারদুংলা আসতে 1 ঘন্টা লাগবে। এবার তুমি সেই খারদুংলা থেকে যখন আসবে, ওখানে কিন্তু ট্রাফিক পেয়ে যাবে অনেকটা, প্লাস বেলার দিকে ওয়েদারও খারাপ হয়ে যাবে অনেক সময়। সকাল সকাল যদি 6:30-7টার সময় বেরোতে পারো লে থেকে, সব থেকে ভালো জিনিস, সব থেকে ভালো ব্যাপার হবে তখন, কারণ তখন ট্রাফিকও কম পাবে। আমরা যেরকম এসেছি একদম ফাঁকায়। আর খারদুংলা আসার রাস্তা শুরুতে বেশ খানিকটা খারাপ, অনেকটা খারাপ রাস্তা। আর খারদুংলা থেকে নামার সময় নর্থ পুলের দিকটা থেকে কিন্তু ভালো রাস্তা। তারপর আমরা সিয়াচেন যে এসেছি, সিয়াচেনের রাস্তা কিন্তু খুব ভালো, মানে খুব ভালো, মানে খুব ভালো। হ্যাঁ, এবার 1-2% খারাপ আছে, যেখান থেকে ওয়াটার ক্রসিং হচ্ছে, যেখান থেকে টুকটাক উপর নিচে আছে একটু আধটু। পাহাড়ের রাস্তায় আমি ওই 1-2%কে খারাপ বলে ধরবো না। গোটা রাস্তাটা ধরো না, আজকে আমরা ট্রাভেল করলাম হচ্ছে প্রায় কতটা, ধরো লে থেকে খারদুংলা 40 কিলোমিটার, তারপর তোমার খারদুংলা থেকে সিয়াচেন এটা হচ্ছে 140 কিলোমিটার, তারপর সিয়াচেন বেস ক্যাম্প থেকে সুমুর ওটা আরও 80 কিলোমিটার, তার মানে 40 আর 150 কিলোমিটার, ধরো ওটা 190 আর 80, মানে হচ্ছে 270 কিলোমিটার আমরা আজ ট্রাভেল করেছি। সকাল 7টা নাগাদ বেরিয়েছি, 8:30 অবধি, মানে 13.5 ঘন্টা ধরে। লাঞ্চ বলতে পারো স্কিপ করেছি আজকে আমরা। ডিনার করলাম এখানে এখন আসার পর ডিনারে আমরা করলাম হচ্ছে রুটি আর মিক্সড ভেজ। তো এখানে খাবারের দাম একটু বেশি, পুরো লাদাখ অঞ্চলেই বেশি। রুটিগুলো এখানে সব জায়গায় দেখলাম 20 টাকা করে নেয় একটা রুটি, তো কিছু করার নেই, 20 টাকাই বুঝলাম। আর মিক্সড ভেজটা আমাদের থেকে নিলে হচ্ছে 200 টাকা। তো মিক্সড ভেজটা কিন্তু সেরা বানিয়েছিল, একদম ফাটাফাটি, যত রকম সবজি হয় সব রকম সবজি দিয়ে। যাই হোক, তো সব মিলিয়ে এখানে আমাদের টাকা পয়সা মেটানো হয়ে গেছে। প্ল্যান খুব সিম্পল, কালকে যত ভোরে সম্ভব তত ভোরে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা আমার সাথে হাঁটতে হাঁটতে রুমটা তো দেখেই নিচ্ছ। কালকে সকালবেলা এখন বেরোবো, না হয় রিসর্টটাও আমরা একটু ঘুরে দেখে নেবো, কারণ আমিও দেখিনি, তোমরাও দেখোনি, কালকে দেখবো, ঠিক আছে? তো চলো, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। সুমুর থেকে, সম্পূর্ণ আনপ্ল্যানের জায়গা থেকে আজকে অনেক জার্নি শেষে, মানে লে, ওয়ার্ল্ড 4th হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলা, ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেলফিল্ড সিয়াচেনের বেস ক্যাম্প হয়ে সুমুরে এসে নুব্রা ভ্যালির, নুব্রা নদীর ধারে আমরা আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, বাই বাই, দেখা হবে পরের ব্লগে। দেখতে থাকো আমাদের জুলে লাদাখ সিরিজ। চলো, বাই বাই।